একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে জগৎবাসী। গানটি শুনলেই মনে পড়ে যায় শহীদ বিপ্লবী ক্ষুদিরাম বসুর কথা, যাকে বলা হয় ভারতের কনিষ্ঠতম বিপ্লবী শহীদ। এদেশের জন্য কত কিছুই না করে গেছেন তিনি। ছোটবেলা থেকে শুনে এসেছি তার গল্প, তার বীরত্বের কাহিনী। আজ আমরা বেরিয়ে পড়েছি সেই শহীদ ক্ষুদিরাম বসুর জন্মভিটার উদ্দেশ্যে। চলুন ঘুরে আসি তার জন্মভিটা থেকে। আমার বাড়ি থেকে মাত্র 7-8 কিলোমিটারের রাস্তা সেই ক্ষুদিরাম বসুর বাড়ি। তাই আমরা বাইক নিয়েই বেরিয়ে গেছি সেই মোহমনি গ্রামের উদ্দেশ্যে। আর যেতে যেতে আপনাদের জানিয়ে রাখি তার সংক্ষিপ্ত কিছু জীবনী। হাসির দড়ি গলায় বেঁধে হাসি দিয়ে গেল হেসে, বলিদান যে অমর নাম সেই তো বীর ক্ষুদিরাম। 1889 সালের 3রা ডিসেম্বর তৎকালীন ব্রিটিশ শাসনাধীন মেদিনীপুর জেলার কেশপুর থানার অন্তর্গত হবিবপুর তথা মোহমনি গ্রামে জন্মগ্রহণ করেন ক্ষুদিরাম। বাবা ত্রৈলোক্যনাথ বসু ও মা লক্ষ্মীপ্রিয়া দেবী। তিনি তার মায়ের চতুর্থ সন্তান। তার 2 পুত্র অকালে মৃত্যুবরণ করেন। অপর পুত্রের মৃত্যুর ভয়ে তিনি তখনকার সমাজের নিয়ম অনুযায়ী তার পুত্রকে তার বড় দিদির কাছে 3 মুঠো খুদের বিনিময়ে বিক্রি করে দেন। আর এই খুদের বিনিময়ে কেনা হয়েছিল বলেই ক্ষুদিরামের নাম রাখা হয় ক্ষুদিরাম। বন্ধুরা, আমরা মোহমনি গ্রামের খুব কাছাকাছি এসে পৌঁছে গেছি। এটা নেড়াদোল বাজার, ক্ষুদিরাম মোড়। আর এখানে ক্ষুদিরামের নামে তৈরি করা হয়েছে এক বিরাট তোরণ। আর এই তোরণের মধ্য দিয়েই আমরা যাব সেই মোহমনি গ্রামে। বয়স যখন 5 বছর তখন তার মা মারা যান এবং 1 বছর পর বাবাও মারা যান। দিদি অপরূপা তাকে তার বাড়ি দাসপুরে নিয়ে যান। অপরূপার স্বামী অমৃতলাল রায় ক্ষুদিরামকে তমলুকের হ্যামিংটন হাই স্কুলে ভর্তি করে দেন। এর আগে ক্ষুদিরামের প্রাথমিক শিক্ষা শেষ হয় আনন্দপুরের একটি মিডল স্কুলে। 15 বছর বয়সে অনুশীলন সমিতিতে যোগদান করেন তিনি এবং 1906 সালে ভারতের ব্রিটিশ শাসন বিরোধী পত্রিকা সোনার বাংলা বিতরণের অপরাধে গ্রেফতার হন এবং পরে সেখান থেকে পালিয়ে যেতেও সক্ষম হন তিনি। আর এরপরেই বিভিন্ন ব্রিটিশ বিরোধী কার্যকলাপে অংশগ্রহণ করতে থাকে। প্রফুল্ল চাকির সঙ্গে মিলে গাড়িতে ব্রিটিশ বিচারক ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড আছেন ভেবে তাকে গুপ্ত হত্যা করার জন্য বোমা ছুঁড়েছিলেন, কিন্তু কিংসফোর্ড অন্য গাড়িতে বসেছিলেন, যে ঘটনার ফলে 2জন ব্রিটিশ মহিলার মৃত্যু হয়েছিল। প্রফুল্ল চাকি গ্রেফতারের আগেই আত্মহত্যা করেন আর ক্ষুদিরাম গ্রেফতার হয়ে যায়। 2জন মহিলাকে হত্যা করার জন্য তার বিচার হয়। বিচারে তিনি সমস্ত দোষ তার নিজের কাঁধে নিয়ে নেন এবং চূড়ান্তভাবে তার ফাঁসির সিদ্ধান্ত হয়। বলতে বলতে অবশেষে পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত জায়গা ক্ষুদিরামের বাড়ির সামনে। বাড়ির সামনে এখানে করা রয়েছে এক বিরাট তোরণ এবং পাশে রয়েছে একটি বিশ্রামাগার, যেখানে লেখা রয়েছে ক্ষুদিরামে কিছুক্ষণ। তোরণের মধ্য দিয়ে ভিতরে প্রবেশ করার পরই এখানে সারিবদ্ধভাবে বৃক্ষরোপণ করা রয়েছে এবং সামনে সোজা গিয়ে দাঁড়িয়ে রয়েছে সেই নিষ্প্রাণ ক্ষুদিরাম বসু। তার আগে পাশে এখানে করা রয়েছে একটি মাল্টি জিম, গ্রন্থাগার ও রয়েছে কম্পিউটার রুম, যদিও এগুলি এখনো বন্ধ রয়েছে। আর এগুলি পার করেই সামনে সোজা দাঁড়িয়ে রয়েছে সেই নিষ্প্রাণ ক্ষুদিরাম বসু। এখানে একটি রিসোর্ট বা পার্কের মতো করা হয়েছে। এখানে একটি স্টেজ রয়েছে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে,
বা ক্ষুদিরামের স্মৃতি অনুষ্ঠান হয়ে থাকে। সরকারি উদ্যোগে বিভিন্নভাবে সাজানো হয়েছে জায়গাটি। হাতে যদি থাকতো ছোরা, তোর খুদি কি ধরতো পড়া, মাগো রক্ত মাংস এক করিতাম, দেখতো জগৎবাসী। কিভাবে বলতে পারে একটা ছেলে এরকম কথা? একজন 18 বছরের ইয়াং ছেলে নিজেকে আত্মহত্যার কথা বলছে। তিনি আত্মহত্যা করার সুযোগ পাননি, না হলে ওরকম অত্যাচারী ব্রিটিশ ইংরেজদের হাতে নিজেকে ধরিয়ে দিতেন না। কতটা বিপ্লবী মানসিকতা, কতটা দেশপ্রেম থাকলে এরকম মানসিকতা তৈরি হতে পারে একজন 18 বছরের ছেলের। 10 মাস 10 দিন পরে জন্ম নেব মাসির ঘরে, মাগো তখন যদি না চিনতে পারিস, দেখবি গলায় ফাঁসি। এই বাণী, এই কথা বলার মাধ্যমে তিনি বুঝিয়ে গেছেন, আমি চলে যাচ্ছি, কিন্তু আমার পরেও আবার এদেশে আমার মতো কত যুবক, কত ছেলে আসবে যারা এই ইংরেজদের, এই ব্রিটিশদের এদেশ থেকে জুতো মেরে দাঁড়াবে। লড়ো, না লড়তে পারলে বলো, আর না বলতে পারলে লেখো, না লিখতে পারলে সঙ্গ দাও, আর না সঙ্গ দিতে পারলেও যারা কাজ করছে তাদের মনোবল বাড়াও। ক্ষুদিরামের এই বাণী যেন সেদিন গোটা দেশের মানুষকে এক হাতে, এক শক্ত হাতে মজবুত করে তুলেছিল সকলকে একসঙ্গে জোটবদ্ধ হওয়া। তাই সেদিন ক্ষুদিরামের এক কথায় সকলে জোটবদ্ধ হয়ে গোটা ইংরেজের বিরুদ্ধে সংগ্রাম করতে নেমে পড়েছিল। সরকারি উদ্যোগে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। পিছনে দেখতে পাচ্ছেন ক্ষুদিরামের স্ট্যাচু, এবং দেখালাম যেমন গ্রন্থাগার রয়েছে, কম্পিউটার রুম রয়েছে, এবং রাস্তাঘাটগুলো টালি করা হয়েছে। কিন্তু একটা জিনিসের বড়ই অভাব, সেটি হচ্ছে ক্ষুদিরামের আসল বসত ভিটা, যেটি দেখতে পাচ্ছি না। হয়তো সংরক্ষণ করার সুযোগ হয়নি বা করতে পারেনি, জানি না কোন কারণে। যদি তার বসত ভিটার খানিকটা অংশ, কিছুটা অংশ যদি সংরক্ষণ করা যেত, তাহলেও হয়তো ইতিহাস তুলে ধরতে বা বুঝতে অনেকের সুবিধা হতো। বিপ্লবী এই তরুণকে 1908 সালের 11 আগস্ট ভারতের মুজাফফরপুরে ফাঁসির দণ্ডে দণ্ডিত করা হয়। ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও ক্ষুদিরামের অবাক প্রশ্ন, আচ্ছা এই ফাঁসির দড়িতে মোম লাগানো হয় কেন? তার এই প্রশ্ন শুনে সকলে অবাক হয়ে গিয়েছিল সেদিন, যেন তিনি মৃত্যু নয়, কোনো পুরস্কার জিতে নিতে যাচ্ছেন। ফাঁসির সময় ক্ষুদিরামের বয়স হয়েছিল 18 বছর 7 মাস 11 দিন। তাই তাকে ভারতের কনিষ্ঠতম বিপ্লবী বিধায় অভিষিক্ত করা হয়েছিল। অনেকটা সময় কাটানোর পরে অবশেষে বিদায় নিচ্ছি এই ক্ষুদিরাম বসুর বসতভিটা মহাবনী গ্রাম থেকে। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং পরবর্তীতে এই রকম বীর শহীদদের কিভাবে ফাঁসি দেওয়া হতো, কিভাবে ফাঁসির মঞ্চে ব্রিটিশরা ঝোলাতো, সেই ফাঁসি মঞ্চ নিয়ে ভিডিও আসছে। দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। লাইক করলে কি হবে, আমাদের ভিডিও করার উৎসাহটা আরও বাড়বে। ধন্যবাদ। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।